নীলিমা, জামা কাপড় সব ভাঁজ করা হয়েছে তো? আজকে শ্বশুর বাড়ি যাচ্ছি, বেশ আনন্দ লাগছে। হ্যাঁ গো, সব তো গুছিয়েই ফেললাম। তোমার প্রয়োজনীয় জিনিসগুলো সব ব্যাগে ভরা শেষ। বাহ, বেশ তাড়াতাড়ি কাজ সেরে ফেললে দেখছি। তুমি তো দেখি কখন থেকে গোছগাছ শুরু করে দিয়েছো। এত উত্তেজনা কিসের? উত্তেজনা তো হবেই, তোমার মার হাতে রান্নার কথা ভাবলেই তো মনটা আনন্দে ভরে ওঠে। সেটা না হয় বুঝলাম, কিন্তু সব জিনিস ঠিকঠাক নেওয়া হলো তো? বারবার গুনে দেখো। সব চেক করে নিয়েছি, চিন্তা করো না। চলো, এবার বেরোনোর সময় হয়ে এলো। দাঁড়াও, রান্নাঘরের জানলাগুলো ভালো করে আটকে দিই। ঠিক আছে, আমি সদর দরজায় তালা লাগিয়ে দিই, কেমন? রোদ বাড়ার আগেই বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে। জানো নীলিমা, শ্বশুর বাড়িটা একদম কাছে হওয়ায় ভীষণ সুবিধে হয়েছে। কেন, কিসের সুবিধে? এই ধরো, তোমার যখনই খুব ইচ্ছে করবে মায়ের সাথে দেখা করবার, আমরা অনায়াসেই চলে আসতে পারবো। তুমি যে এত কেন ভেবে রাখো? আমি কি একা একা বাপের বাড়ি যাওয়ার কথা বলেছি? সেটা তো বলিনি, কিন্তু কাছাকাছি থাকলে যাতায়াত করাটা সহজ হয়। সেটা ঠিক, কিন্তু একটা কথা পরিষ্কার বলে রাখি, আমি একা কখনো বাপের বাড়ি যাব না। কেন, একা যেতে অসুবিধে কিসের? অসুবিধে নেই, কিন্তু তোমার সঙ্গ ছাড়া আমার ভালো লাগে না। যখনই যাব তোমাকে সঙ্গে নিয়ে যাব। বেশ, তো তাই হবে। আমাদের ছোট ছোট এই ভ্রমণগুলো আমারও খুব ভালো লাগে। তাহলে তো কথাই নেই। চলো, দ্রুত পা চাললে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। চলো, আজকের দিনটা দারুণ কাটবে বলে মনে হচ্ছে। দাদা, আজকের মালপত্রগুলো সব ঠিকমতো গোছানো হয়ে গেছে। দেখো তো আর কিছু বাকি আছে কিনা। বাহ, তুই কাজে যোগ দেওয়ার পর থেকে দোকানটা কি সুন্দর পরিপাটি থাকে বলতো। কোনো কাজই তোকে আর হ্যাঁ বলে দিতে হয় না। সে তো তোমার শেখানো গুণ দাদা। ছোট থেকে তোমার কাছ থেকেই তো সব কাজ শিখেছি। তা ঠিক আছে, কিন্তু আজকে সকাল থেকেই দেখছি তোর মন কেমন যেন উড়ু উড়ু করছে। ব্যাপার কি বলতো? মনে মনে একটু আনন্দ হচ্ছে আর কি। আজকে আমাদের বাড়িতে বিশেষ অতিথি আসছে তো। অতিথি মানে? বাড়িতে কে আসছে রে হঠাৎ করে? আজকে আমার দিদি আর জামাইবাবু আমাদের বাড়িতে আসছে। অনেকদিন পর ওরা আসছে তো, তাই একটু উৎসাহ বেশি। বলিস কি রে, দিদি আর জামাইবাবু আসছে বুঝি? সে তো খুশির খবর। সেটাই তো বলছিলাম দাদা, দিদির আসবার কথা শুনে মা সকাল থেকেই রান্না জোগাড় করছে। তা তো করবেই, কতদিন পর দিদি বাড়ি আসছে, আনন্দ তো হবেই। হ্যাঁ দাদা, তবে একটা সমস্যা হয়েছে। জামাইবাবুর জন্য বাজারে গিয়ে একটু ভালো দেখে মাছ কিনতে হবে। ওহো, এই ব্যাপার। তোকে আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না ভাই, তুই জলদি বাজারে চলে যা। কিন্তু দোকানটা একা ফেলে আমি চলে গেলে তোমার একা সামলাতে খুব কষ্ট হবে না? আরে ধুর, আমি কি একা দোকান চালাতে পারি না নাকি? তোর দিদি জামাইবাবু বাড়িতে আসছে, তুই বরঞ্চ দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়। তাহলে আমি জলদি বাজারটা সেরে একদম দৌড়ে ফিরে আসছি দোকানে, হ্যাঁ? কোনো তাড়াহুড়ো নেই, শান্তিতে বাজার করে আয়, ভালো দেখে মাছ কিনবি কিন্তু। এসো রতন, আজ সকাল সকাল তোমার দোকানে না গিয়ে সরাসরি আমার মাছের পসরায়, যে ব্যাপার কি বলো তো? মালতীদি, আজকে আমাদের বাড়িতে দিদি আর জামাইবাবু আসছে, তা একটু ভালো দেখে মাছ দরকার। উমা, তাই বলো? জামাইবাবু আসছে বুঝি? নাও, এই পুকুরের তাজা রুই মাছটা নাও, একদম তরতাজা মাল। মাছটা তো দারুণ দেখাচ্ছে দিদি, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। আর একটু কম রাখা যায় না? কি যে বলো রতন, একদম খাঁটি জিনিস দিচ্ছি, দাম তো একটু বেশি হবেই। তাছাড়া জামাইবাবু আসছে, একটু ভালো মাছ না খাওয়ালে কি চলে? তা ঠিক বলেছ, প্রথমবার জামাইবাবু আসছে তো, তাই দাম নিয়ে বেশি ভাবছি না। এই তো জেনে শুনে যে ভালো কাজ করেছো। এই নাও তোমার মাছ, জামাইবাবুকে খাইয়ে তৃপ্তি পাবে দেখো। এই নাও টাকা। মাছটা ভালো করে প্যাক করে দিও, হ্যাঁ? মা, একটু জল দাও তো, গলাটা শুকিয়ে গেছে। আর দেখো আজকে কি দারুণ মাছ এনেছি। খিরে রতন, এত বড় মাছ আবার কোত্থেকে নিয়ে এলি? থলেটা তো বেশ ভারী দেখছি। আজকে যে আমাদের বাড়িতে দিদি আর জামাইবাবু আসবার কথা মা, তাই ওদের জন্য একটু ভালো দেখে টাটকা মাছ কিনে আনলাম বাজার থেকে। মাছটা তো চমৎকার দেখতে বাপু, তুই এত দাম দিয়ে মাছ কেন আনতে গেলি? কেন, দিদি জামাইবাবু আসছে, একটু ভালো মাছ না হলে কি ভালো দেখায়? তা তো ঠিক আছে, কিন্তু আমাদের যা আর্থিক অবস্থা, তাতে এভাবে হাত খুলে খরচ করলে সারা মাস ঠিকঠাকভাবে সংসারটা চলবে তো? আমার তো চিন্তা হয়। আরে মা, তুমি অত শত ভেবে মন খারাপ করো না তো। আমি তো দোকান সামলাচ্ছি, সব দিক সামলে নেব।
তোর এই কচি বয়সে এত সব দায়িত্ব ঘাড়ে নিয়েছিস বলে আমার বুকটা কেঁপে ওঠে। কোনো চিন্তা করো না মা, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। তুমি এখন আর দেরি করো না, জলদি গিয়ে রান্নাটা জমিয়ে বসিয়ে দাও। আচ্ছা বাবা, তুই এখন এত করে বলছিস, তখন কথা বাড়াচ্ছি না। তুই কি তবে দোকানে যাবি? হ্যাঁ মা, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। দোকানে যেতে দেরি হলে ইমরান দাদা একা একা সব সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাবে। ওরে আমার মানিকেরা এসে গেল অবশেষে। কেমন আছিস রে তোরা? এতক্ষণ ধরে তোদের পথ চেয়ে বসে আছি। আমরা ভালো আছি মা। তোমার শরীর স্বাস্থ্য সব ঠিকঠাক তো? আসতে একটু রোদ লেগে গেল পথে। শাশুড়ি মা, আপনার আশীর্বাদে আমাদের যাত্রা একদম শুভ হয়েছে। আপনি কেমন আছেন বলুন? তোদের সামনে দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আয়, তোরা রোদের মধ্যে উঠোনে দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি ঘরের ভেতরে এসে জিরিয়ে নে। চলো গো, ভেতরে গিয়ে একটু হাত মুখ ধুয়ে বসি, প্রচন্ড গরম লাগছে। হ্যাঁ রে, তোরা ভেতরে চল, আমি এক্ষুনি তোদের খাওয়ার জল আর একটু মিষ্টি নিয়ে আসছি। আপনি কষ্ট করে আমাদের জন্য কিছু আনতে যাবেন না শাশুড়ি মা, আমরা একটু পরে খেয়ে নেব। কিসের কষ্ট বাবা? জামাই মেয়ে ঘরে এসেছে, জল মিষ্টি না দিলে কি মন মানে? তোরা আরাম করে বস দেখিনি। কিরে রতন, আর কত খাটবি বলতো? সকাল থেকে তো একটানা কাজ করে যাচ্ছিস। না মানে দাদা, দুপুরের দিকটা কিছু মালপত্র ডেলিভারি দেওয়ার কথা ছিল তো, সেটাই একটু গুছিয়ে নিচ্ছিলাম। ওই কাজগুলো পরে করলেও চলবে ভাই। তুই এবার একটা কাজ কর, দোকান থেকে সোজা বাড়ি যা তো ভাই। বলছি কি দাদা, এই ভর দুপুরে আমি দোকান ছেড়ে বাড়ি চলে গেলে তুমি একা একা সামলাবে কি করে? আরে আমি সামলে নেব, তোকে অত ভাবতে হবে না। আজকে তোর বাড়িতে দিদি আর জামাইবাবু এসে তো, তাদের সাথে একটু সময় কাটাস, গিয়ে যা না, যা যা যা। কিন্তু দোকানে তো অনেক কাজ বাকি পড়ে রয়েছে, আমি এভাবে চলে গেলে। আরে কোনো কিন্তু নয়, বলছি যখন শুনবি। আজকে তোকে আর বিকেলে দোকান আসতে হবে না, পুরো সময়টা পরিবারকে গিয়ে দিয়ে যা, যা যা যা, দিয়ে যা। সত্যি বলছি দাদা, তুমি এত ভালো মানুষ বলেই আমি এতটা ভরসা পাই। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তোর পাগলা, ধন্যবাদ আবার কিসের? তুই আমার দোকানে যে পরিমাণ পরিশ্রম করিস, তোর জন্যই তো আমার ব্যবসা আজকে এত ভালোভাবে চলছে। তোর এইটুকু দরকারি সময়ে আমি যদি পাশে না দাঁড়াই, তবে কেমন মালিক হলাম বলতো? তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না দাদা। তাহলে আমি একটু জলদি বাড়ির পথ ধরছি। হ্যাঁ হ্যাঁ, আর এক মুহূর্ত দেরি করিস না, যা গিয়ে দুপুরের আনন্দটা উপভোগ কর। আরে রতন এসে গেছে। আয় ভাই, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি আমাদের সাথে খেতে বস দেখি। এসো রতন, আমরা দুজনে এইমাত্র খেতে বসেছি। এসেছিস, খুব ভালো হয়েছে। শরীরটা একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। দাঁড়া, তো দিদি জামাইবাবুর খাবার পাট চকলে তোকে বসাচ্ছি। বাহ, ঘরে তো দেখছি দারুণ ভোজ বসেছে। দিদি আর জামাইবাবুকে একসাথে খাচ্ছে দেখে আমার বড্ড ভালো লাগছে। মা, দিদি জামাইবাবুর পাতার অবস্থা তো দেখছি একদম ফাঁকা। তুমি তাড়াতাড়ি ওদের পাতে আর দুটো ভাত দিয়ে দাও তো। আর ভাত দিতে হবে না ভাই, যা খেয়েছি পেট একদম ভরে গেছে। আরে অনেক তো হলো, আর এক গ্রাসও মুখে তুলতে পারবো না। একটুখানি মাছের ঝোল দিয়ে আর দুটো ভাত মেখে নাও তো। অত কম খেলে কি শরীরটা টিকবে? একদম না নীলিমা, সত্যি আর খেতে পাচ্ছি না। এবার বরং তুমি তোমার ভাইকে খেতে বসিয়ে দাও। সকালে দোকানে সামলে বেচারা অনেক খাটাখাটনি করে এসছে তো। সে কি জামাইবাবু, আমি তো রোজই কাজ করি। আজকে আপনাদের সামনে একটু ভালো মন্দ খাওয়া দাওয়ায় আমার কোনো কষ্টই হচ্ছে না। তাহলেও বলছি, শাশুড়ি মায়ের হাতের রান্নার যা অসাধারণ স্বাদ, তার কোনো তুলনাই হয় না। রান্নার জবাব একদমই নেই। তোরা দুই ভাই বোন মিলে খালি আমার প্রশংসাই করিস। যা তো বাবা রতন, হাত মুখ ধুয়ে জলদি খেতে বসে পড়। রতন, একটু বাজারে যাবি নাকি? রাতে জামাইবাবুকে একটু লুচি করে খাওয়াতাম, তুই যদি একটু ময়দা আনিস। পকেটে তো বাড়তি কোনো ক্যাশ টাকা নেই মা। আচ্ছা, ইমরান দাদাকে বলে দেখি ধার পাই কিনা। শাশুড়ি মা, আমার জন্য এত সব এলাহি কাণ্ড করবার দরকার নেই। সে কি জামাইবাবু, আপনি প্রথমবার এলেন, একটু ভালো মন্দ খাওয়া তো আমাদের কর্তব্য। একদমই না, আমাকে নিজের ঘরের ছেলেই ভাবো। কেন এত খরচ করবে বলো তো? নতুন জামাই বাড়িতে এলেন, একটু ভালো খাওয়ানো তো উচিত। আমি বলছি তো কোনো দরকার নেই। শাশুড়ি মা, আপনি ভেতরে যান, দুপুরে যা রান্না হয়েছে ওতেই হবে। আচ্ছা রতন, এই বড় পুকুরটাতে চাষ করছো না কেন বলো তো? মাছ চাষ করবার মতো পর্যাপ্ত পুঁজি আমার কই দাদা। দিদির বিয়ের ধার দেনা এখনো শোধ করতে পারিনি। ও এই ব্যাপার, তুমি চিন্তা করো না ভাই, পুকুরে মাছ চাষ করবার ব্যবস্থা করো কেমন। সত্যি বলছেন জামাইবাবু?
কিন্তু এত টাকা? যা টাকা লাগবে আমি দেব, আমিও তো এই বাড়িরই একজন। তোমাদের উন্নতি দেখলে আমারও ভালো লাগবে। তুমি যখন বলছো তখন আর না করব না দাদা। ব্যাস, তাহলে কালকে সব ব্যবস্থা করে ফেলো। এই তো কাল এলি বাবা, আর কিছুদিন থেকে গেলে কি এমন হতো? শাশুড়ি মা, হঠাৎ করে জরুরি কিছু কাজ এসে পড়েছে অফিসে, আজকে আমাকে ফিরতেই হবে। ইচ্ছে থাকলেও থাকা গেল না। মা, আমিও তো থাকতে চেয়েছিলাম, কিন্তু এনাকে একা রেখে দেওয়াটা তো ঠিক নয়। আমি তো নীলিমাকে বলেও ছিলাম যে ও চাইলে আর কিছুদিন মায়ের কাছে থেকে যেতে পারে। একা একা এখানে আমার ভালো লাগতো নাকি বলো? তোমার সাথেই তো আমার বাড়ি ফেরা উচিত। সেটাই তো ও আমাকে সাফ জানিয়ে দিল, তাই দুজনে একসাথে রওনা দিচ্ছি। ঠিক আছে বাবা, সাবধানে যাস, আবার সময় সুযোগ করে আসিস কিন্তু। নিশ্চিন্ত থাকুন শাশুড়ি মা, আমরা আবার আসব। আচ্ছা রতন, গতকাল যে মাছ চাষের কথা হলো, ওটা নিয়ে চিন্তা করো না। জামাইবাবু, আপনি সত্যি সাহায্য করবেন নাকি? আমার তো এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। আরে বিশ্বাস হবে না কেন? বাজারের মাছের দোকান আর পোনা মাছের আড়তে আমি সব কথা বলে রাখব, আর প্রয়োজনীয় টাকাটাও আমি আজকেই মিটিয়ে দেব। আপনি এত করছেন আমার জন্য, আমি কিভাবে এই ঋণ শোধ করব জানি না। ঋণ আবার কিসের ভাই? তুমি শুধু মন দিয়ে পুকুরের মাছ চাষটা করো, বাকিটা আমি দেখব। আমরা এখন আসি। আচ্ছা শোনো তো, তুমি হঠাৎ ভাইকে গোপনে কিসের টাকা দেওয়ার কথা বলছিলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কিছু না, বলেছিলাম কি, ওদের ওই বড় পুকুরটায় যদি মাছ চাষ শুরু করা যায় তবে বেশ কিছু টাকা আয় হতে পারে। মাছ চাষ তো ভালো কথা, কিন্তু তুমি কেন আবার ভাইকে টাকা দিতে গেলে? এমনিতেই তো আমার বিয়ের সময় মা তোমার সাধ্যমতো কিছু দিতেই পারেনি। আবার তুমি এসব পুরনো কথা টেনে আনছো কেন বলো তো? আমি তো বিয়ের যৌতুক নিয়ে একবারও কোনো কথা তুলিনি। না মানে আমার খারাপ লাগে তো, মা তো কত কষ্ট করে সংসার চালাচ্ছে, তার উপর তুমি আবার টাকা দিচ্ছ। আর দেখো নীলিমা, আমি তোমার পরিবারকে বাইরের মনে করি না, আমিও তো এই বাড়ির একটা ছেলের মতোই। সে তো জানি, কিন্তু তা বলে নিজের পকেট থেকেই ভাবে। এতে অস্বাভাবিক কিছু নেই। ঘরে একটা ভাই বিপদে পড়লে বা এগোতে চাইলে পাশে দাঁড়ানো আমার একটা ছোট্ট কর্তব্য, তাই না? তুমি না বড় অদ্ভুত মানুষ, সবার কথাই খালি তোমার মাথায় ঘোরে। অদ্ভুত আবার কোথায় দেখলাম? চলো এবার তাড়াতাড়ি বাস ধরতে হবে, না হলে অফিস মিস হয়ে যাবে। কিরে রতন, বেশ কয়েকদিন ধরে তোকে দোকানে দেখছি না যে, হঠাৎ কি এমন হলো যে কাজে আসছিস না? আমাকে অন্তত একবার কারণটা জানানো উচিত ছিল ভাই। আগে হ্যাঁ দাদা, সত্যি আমার ভুল হয়ে গেছে। আসলে আমাদের এই বড় পুকুরে মাছ চাষ শুরু করব বলে ঠিক করেছিলাম, সেটা নিয়ে কদিন খুব ব্যস্ত ছিলাম। তোমাকে না জানিয়ে এমনটা করায় আমায় ক্ষমা করে দিও দাদা। আরে ধুর পাগলা, তুই আমাকে না জানিয়ে ভালো কাজ শুরু করেছিস বলে কি আমি রাগ করব নাকি? তুই যে পুকুরে মাছ চাষ করছিস সেটা তো ভীষণ আনন্দের খবর। মানে তুমি বকছো না আমাকে? বকবো কেন রে বোকা? তুই আমাকে একটু আগে জানালে আমিও তো সাধ্যমতো তোকে সাহায্য করতে পারতাম। যাক গে, পুরনো কথা বাদ দে, বালতিটা আমার হাতে দে তো, আমিও একটু নেমে পড়ছি তোর সাথে। ইমরান দাদা, তুমি সত্যি এত ভালো কেন বলো তো? আমার সব বিপদে তুমি সব সময় ছায়ার মতো পাশে থাকো। তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। তোর পাগলা, ঋণ আবার কিসের রে? আমি আমার ছোট ভাইয়ের মতো একটা কর্তব্য পালন করছি মাত্র। আর তুইও তো দোকানে আমার জন্য কম খাটনি করিস না, তোর দায়িত্ববোধ সম্পর্কে তো আমার ভালোই জানা আছে। তাও তোমার এই নিঃস্বার্থ সাহায্য আমার বুকটা ভরিয়ে দেয় দাদা। অত আবেগপ্রবণ হতে হবে না বাপু, চুপচাপ জলদি চারাগুলো ছেড়ে শেষ কর। বিকেলে আবার দোকান খোলবার সময় হয়ে আসছে। ঠিক আছে দাদা, আর একটুখানি বাকি আছে, এখনই সব শেষ হয়ে যাবে। নীলিমা, আমি খোঁজ নিয়ে দেখলাম তোমার ভাই রতন আজকাল পুকুরটার পেছনে দারুণ খাটুনি শুরু করছে। ছেলেটা সত্যি অসম্ভব পরিশ্রমী ছেলে। সে তো আমি ছোটবেলা থেকেই দেখেছি গো, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথাও কোনোদিন বিন্দুমাত্র ভাবে না, খালি সবার ভালোটার কথাই ওর মাথায় ঘোরে। বাবার মৃত্যুর সময় তো তোমরা দুজনই বেশ ছোট ছিলে। ও বয়সে গোটা সংসারের হাল ধরতে গিয়ে নিজের পড়াশোনাটাও তো মাঝপথে ছেড়ে দিল। ঠিকই বলেছ, সেই যে কঠিন পরিস্থিতি শুরু হলো, তারপর থেকে একটা মুহূর্তের জন্য ও আর নিজের কথা ভাবেনি, দিন রাত এক করে লড়েছে।
ওর এই জেদ আর দায়িত্ববোধ সত্যি প্রশংসার যোগ্য। এবার বলো তো, তোমার এই গুণের ভাইয়ের জন্য ভালো একটা পাত্রী দেখে খোঁজা দরকার কিনা? ঠিক কথা বলেছো তো, রতনের বয়স তো কম হলো না। এবার একটা ভালো মেয়ে দেখে ওর বিয়েটা দিলে সংসারের সব দায়িত্ব অন্তত সম্পন্ন হয়। তাহলে আর দেরি কেন, আজকে থেকেই পাত্রী খোঁজবার কাজটা শুরু করে দেওয়া যাক। কাউকে কিছু না জানিয়ে একদম ধামাকা একটা চমক দেব। বাহ, আইডিয়াটা মন্দ বলুন। চলো, আমরা আর বসে থাকলে হবে না, অনেক কাজ পড়ে আছে। তুমি বসো, আমি কাজগুলো সেরে নিই। ও রতন, বাজারে খবর উঠে গেছে তোমরা নাকি এবছরের পুকুরের সব মাছ বিক্রি করে দেবে। আমি তো দেখতে এলাম মাছের গুণ কেমন হয়েছে। একদম ঠিক শুনেছ মালতীদি, আমাদের পুকুরের মাছ তো পুরো তাজা আর জলের সাইজেও দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি চাইলে সব মাছ নিয়ে নিতে পারো। বাহ, মাছগুলো দেখে তো সত্যি লোভ লাগছে গো। বেশ মোটা সোটা স্বাস্থ্যবান হয়েছে তো। আমি সব মাছ কিনবো। পাকা দাম কত হচ্ছে বলো তো? সত্যি বলছো মালতী? তোমার মুখের শুনে তো মুখ চড়িয়ে গেল। আমাদের এতদিনের কষ্টের দিন এবার বদলাতে চলেছে। ঠিক বলেছ মা, আর চিন্তা করতে হবে না। মালতীদি, তুমি এখনই মাছের দামের অর্ধেক টাকা অগ্রিম দিয়ে দাও, বাকি অর্ধেক টাকা মাছগুলো পুরোপুরি তুলে নিয়ে যাওয়ার সময় মিটিয়ে দিও। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এই মুহূর্তে বাড়ি গিয়ে লোক পাঠিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি। এমন টাটকা মাছ বাজারে নিয়ে গেলে আমার দোকানের বিক্রিও দারুণ নামডাক হবে। যাক বাবা, এবার তবে জামাইয়ের ঋণ কিছুটা হলেও শোধ করা যাবে। এক কাজ কর রতন, চল না আমরা দুজনে মিলে একদিন মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক কথাই তো বলেছ মা, জামাইবাবু আমাদের জন্য যা করেছে তার প্রতিদান স্বরূপ একটা ছোট্ট উপহার তো দিতেই হয়। সেটাই তো বলছি, ওদের জন্য ভালো দেখে কিছু মিষ্টি আর নতুন জামা কাপড় নিয়ে যাব। দারুণ আইডিয়া দিয়েছ মা, কাউকে কিচ্ছু না জানিয়ে হঠাৎ গিয়ে একেবারে চমকে দেব। আজকে বিকেলেই আমরা রওনা দিচ্ছি তাহলে। হ্যাঁ রে বাবা, আর দেরি করবো কেন? চল এক্ষুনি সব গুছিয়ে নি। ওমা, তোমরা হঠাৎ এই সময়? এসো এসো, ভেতরে এসো। কেমন আছিস দিদি? হঠাৎ চলে এলাম তোদের চমকে দিতে। শরীর স্বাস্থ্য ভালো তো রে মা? অনেকদিন তোদের দেখিনি, তাই মনটা কেমন করছিল। ওগো শুনছো? একটু তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, দেখো আমাদের বাড়ি কারা এসেছে। কে এসেছে আবার? আরে শাশুড়ি মা রতন যে, এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ জামাইবাবু, তোমার আশীর্বাদ আর বুদ্ধিতে আজকে আমাদের জীবনের মোড় ঘুরে গেছে। আমাদের পুকুরের সব মাছ চমৎকার দামে বিক্রি হয়ে গেছে। বাহ, এ তো দারুণ খবর। আমি তো আগেই বলেছিলাম তোমরা একটু চেষ্টা করলেই সফল হবে। সেই কৃতজ্ঞতা থেকেই হ্যাঁ আজকে সামান্য কিছু উপহার নিয়ে এলাম। এই নাও মিষ্টি আর তোমাদের দুজনের জন্য নতুন জামা কাপড়। আরে রতন, এসব আবার কেন আনতে গেছো ভাই? এগুলোর তো বিন্দু মাত্র কোনো দরকার ছিল না। দরকার আছে বাবা, তুমিও তো পর কেউ নও। আমাদের ঘরের ছেলের মতোই সব দিকে আগলে রাখো, তাই তোমাকে একটু আনন্দ দেওয়া আমাদেরও তো কর্তব্য, বলো? হ্যাঁ, আপনাদের এই ভালোবাসাই তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এর চেয়ে দামি উপহার আর কি হতে পারে? ঠিক বলেছ গো, সবাই নিজের আপন ভেবে পাশে দাঁড়ালে যে কত সহজে সুখ শান্তি বেঁচে থাকা যায়, আজ সেটাও একবারে প্রমাণ হয়ে গেল।